আমার কথা যদি শুনতে পান একটু কমেন্ট করবেন কাইন্ডলি। একটু কমেন্ট করবেন। কাইন্ডলি একটু কমেন্ট করবেন। কমেন্ট দেখতে পাচ্ছি না, কি কারণে বুঝতে পারছি না। নিশান তানভীর ভাই, দাদা আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম কিন্তু সাড়া পাইনি। ওনার সঙ্গে আবারও কথা বলেছি, এমনকি আপনার সঙ্গে কথাও বলতে চেয়েছেন। ঠিক আছে, আজ রাতে দেখছি। প্রচুর টেক্সট চলে এসছে, সরি নিশান তানভীর ভাই, হোয়াটসঅ্যাপ খুলতে পারছি না, এত পরিমাণ টেক্সট এসছে। তো দেখছি, আজ রাতে দেখছি। রাতে আপনার আরেকটা বার টেক্সট করবেন, আমি দেখছি। নিশান্ত আমার ফেসবুকটা ছিলেন নামে আছে, আমি ভিডিও আজ দেখে নিচ্ছি। অচিন্ত জাংলি ভাই শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাকিলা পারভিন ক্লিয়ার, থ্যাংক ইউ। দেবী দত্ত সাউন্ড ঠিকঠাক, ওকে। সবচেয়ে মুখ্য এবং প্রধান কথা হচ্ছে আমাদের ইন্টারভিউ নোটিশ। প্রথমে বলবো, আমরা কোনো দিকে যাব না, কোনো কমেন্ট করব না, কোনো সমালোচনা করব না। আমরা হবু শিক্ষক, আমরা বঞ্চিত একটা পরিবার, আমাদের ইন্টারভিউ নোটিশ দরকার। আর এভাবে ভালো লাগে না। গত আপনারা জানেন মার্চ মাস থেকে, তার আগে বলতে গেলে যে টেট যেহেতু 2022-এর ডিসেম্বর মাসে হলো, তার আগেও তো পড়াশোনার মধ্যে ছিলাম আমরা 2017 সাল। কিন্তু এই পরীক্ষাটার জন্য 18-20 সেশন যারা ডিএলএড করেছে, আমার কথাগুলো একটু বুঝবেন, অনেকে হয়তো বুঝতে পারে না, তো বোঝানোর চেষ্টা করি। 18-20 সেশন যারা ডিএলএড করেছে তারা কিন্তু 2017 সালের প্রাথমিক টেটে কিন্তু ফর্ম ফিল আপ করলেও বসতে পারেনি। সেই সব ছেলেরা, সেই সব হবু চাকরি প্রার্থীরা কিন্তু, সরি দুঃখিত, নেটওয়ার্ক ইস্যুর জন্য বেরিয়ে গেছিলাম, মানে রেড হয়ে গেছিল কালার। যাই হোক, আমি ফোন বিষয়ে কম বুঝি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে দীর্ঘদিন বঞ্চনার শিকার 2022 প্রাথমিক টেট। যে কেন হচ্ছে না, যেখানে 2014 সালের প্রাথমিক টেট সবাই রিক্রুটমেন্ট পেয়ে গেল, 2017 সবাই পেয়ে গেল, 22টা নিয়ে এত সমস্যা কিসে? এত সমস্যা কিসে 22? স্বচ্ছ বলে কি এত এই অবহেলা? দিন দিন কিন্তু প্রত্যেকটা হবু চাকরি প্রার্থী বেকারত্ব, দারিদ্রতা, অভাব নিয়ে যারা বাঁচছে তাদের একটু দিন দিন অসন্তোষ তৈরি হচ্ছে, মনে কিন্তু অসন্তোষ তৈরি হচ্ছে, অসন্তোষের দানা বাঁধছে। সরকার বিরোধী নয়, বারবার একটা কথা বললি, আমরা রাজনীতি করতে আসিনি এখানে। আমরা একটা দীর্ঘদিন একটা কথা বলছি, একটা বার্তা দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন ব্যাপারটা, 2022 প্রাথমিক টেট বারে বারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য একবার মানে এপিসি ভবনে, একবার বিকাশ ভবনে, একবার নবান্ন, বারবার দেখছেন আপনারা। কত আর কতদিন এমন ভাবে চলতে পারে? আজকের থার্ড পেজ মোটামুটি কমপ্লিট। সামনে এই সপ্তাহের মধ্যে আমরা একটা বার্তা দেব, পর্ষদ কি করতে চাইছে, সরকার কি করতে চাইছে, আপনারা একটু অপেক্ষা করুন। যারা 23 জেলা মিলে যারা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি, নেটওয়ার্ক ইস্যু কোনোভাবেই কথা বলতে পারছি না ঠিকঠাক। যাই হোক, যেটা বলছিলাম, গধূলি বেলা বলছে দাদা প্রত্যেকের কি নিয়োগ হবে? দেখুন, 2014 টেট এবং 2016 রিক্রুটমেন্টে 42,000 নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রাথমিক পর্ষদ সভাপতি সরকার। ট্রেন ক্যান্ডিডেট যারা ছিল সবাই চাকরি পেয়ে গেছিল, তারপর নন ট্রেনের ডাকা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এবারেও সম্ভব পঞ্চম শ্রেণী ইনক্লুড হচ্ছে। শূন্যপদ সরকার ইচ্ছে করলে যে কোনোভাবে শূন্যপদ তৈরি করতে পারেন।
আমরা জানি কিভাবে শূন্যপদ করতে হয়, কিভাবে শূন্যপদ ক্রিয়েট করতে হয়, কিভাবে অর্থ দপ্তর থেকে এটা করতে হয়, সেগুলো সব কিছু কিছু জানা আছে। সরকারের সদিচ্ছা থাকলে আজকে পাশের রাজ্যের কথা একটু ভাবুন না। বারবার একটা কথা বলি, বারবার একটা কথা, প্রত্যেকটা জায়গায় একটা কথা বলি, যে আমরা আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে নয়, আমরা বঞ্চনার বিরুদ্ধে। এই কথাটা আমি অনেকের বোঝাতে পারি না, যে সরকারের বিরুদ্ধে আমরা নয়, আমরা বঞ্চনার বিরুদ্ধে। যত রকম বঞ্চনা থাকবে আমরা আছি। আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমাদের একটাই কথা, যে এই এত বছর বসে আছি, আপনি যে প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে বলছেন 1.5 লক্ষ 2 লক্ষ শূন্যপদ, তা সেটা কথায় না রেখে এটা বাস্তবে অন্তত শূন্যপদগুলো রিক্রুটমেন্ট করুন। তাতে তো কিছু বেকার একটা কর্মসংস্থান পাবে, তার ফ্যামিলিটা বাঁচবে, তার বুকের মধ্যে যে অসন্তোষের দানা মানে কালো মেঘ ঘনিয়ে আসছে, সেটাও তো কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আজকে দেখুন না কিভাবে আমরা সবাই একসাথে ইন্টারভিউয়ের পড়াশোনা করছি, সামনে ইন্টারভিউ আসবে। তো ইন্টারভিউটা শুধু এই 20,000 25,000 30,000 ভ্যাকান্সিতে দিলে হবে না। যে কথা পর্ষদ সভাপতি দিয়েছিলেন সেই কথা কিন্তু মানতে হবে, যে আমার এখন রিক্রুটমেন্ট করতে দিলে আমি এক্ষুনি 50,000 রিক্রুটমেন্ট করব। আমি বিদেশ কাজে বলছি, আমার সামনে বলেছিলেন, আমি আছি শেষ পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিশ এবং 50,000 শূন্যপদ দিতে হবে। 50,000 শূন্যপদ দিতে হবে, না হলে এই এত বঞ্চিত যারা অনেক পুরনো একাডেমিক, যাদের বয়স হয়েছে, যাদের আর 6 মাস বয়স রয়েছে, যাদের আর 3 মাস বয়স আছে, যাদের 40 বছর 43 বছর হতে, এখন যদি এই মাসে রিক্রুটমেন্ট আমরা না আনতে পারি, যত দিন গড়াবে তত কিন্তু আইনি জটিলতা বলুন, অন্যান্য দিকে জটিলতা বলুন, কিন্তু ঘনিয়ে আসবে। আমি কেসের বিষয়ে এখানে কিছুই বলবো না, সোশ্যাল মিডিয়াতে আমি এই বিষয়ে আলোচনা করব না। শুধু একটুকুই, আমরা আজকে অনেক কল এসছে আমাকে, যে দাদা এই সপ্তাহে আপনাদের একটা বলার কথা, যে কি অবস্থায় আছে, কি হতে চলেছে। তো আশা করছি এই সপ্তাহে, মানে হাতে আর দুদিন আছে, তো এর মধ্যে আমরা একটা আলোচনার মধ্যে যাব, একটা আলোচনার মধ্যে যে আমাদের নিয়ে কি ভাবছেন। আর তো জায়গা নেই, নোটিশ যদি নিয়ে আসতে হয় সেপ্টেম্বরে আনতে হবে। আমি পরিষ্কারভাবে 22 স্টেটকে বার্তা দিচ্ছি, নোটিশ কিন্তু সেপ্টেম্বরে আনতে হবে। না হলে ম্যাট আসছে, ম্যাট 1594 আসছে, ম্যাট 1060 আসছে, এইসব কেসগুলো কিন্তু আমাদের আসলে কিন্তু আমাদের কম্পিটিশন কিন্তু প্রচুর হারে বেড়ে যাবে। যারা টেট উত্তীর্ণ যারা, তাদের আমি বার্তা দিচ্ছি যে এই সপ্তাহে কিন্তু ইন্টারভিউ নোটিশ আনতে হবে। আমরা খুব দ্রুত এই সপ্তাহের মধ্যেই কিন্তু, এই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিশ আনতে হবে। সামনের মাস, যেটা এই মাস তো শেষ হতে গেল, সেপ্টেম্বরে ইন্টারভিউ নোটিশ কিন্তু আমাদের দরকার মানে দিতে হবে যে কোনোভাবে। যদি অন্য কোনো কারণ দেখানো হয়, আমি বলবো সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে 20-22 সেশনে ডিএলএডদের বসিয়ে রেখে, যেমন পর্ষদ সভাপতি নিয়োগ করলেন 2017 সালের যোগ্য ক্যান্ডিডেটদের, আমাদেরও সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে আর্টিকেল 20A যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, যে শিক্ষা, বাচ্চাদের শিক্ষার ক্ষতি হচ্ছে, শিক্ষার অধিকার আইন দেখানো হোক, যে শূন্যপদ আছে, আমাদের নতুন শিক্ষক নিয়োগ করতে হবে। আমি প্রথমে বলেছি, সরকারের যদি ইচ্ছে থাকে, সরকারের যদি সদিচ্ছা থাকে, রিক্রুটমেন্ট কিন্তু করতে পারেন, আর এটা কিন্তু করতে হবে। আমরা কোনো দিকে তাকাবো না, আমরা যে পথে আছে সেই পথে চলবো। প্রথমেই যে অবস্থানে ছিলাম, আমরা বঞ্চিত সমাজ, বঞ্চিত পরিবার, আমরা সেই অবস্থানে আছি। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে বিশ্বাস আছে যে 50,000 ভ্যাকান্সি দিতে হবে, এই বিশ্বাসে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা। তার থেকে কিন্তু একটা ভ্যাকান্সি কম দিলে কিন্তু আমরা শুনবো না, পরিষ্কারভাবে বলছি। পাশের রাজ্য বিহারে যান, বিহারে দেখুন কত বাঙালি চাকরি করছে সেখানে। আমাদের ম্যাডামরাও যাচ্ছে, দিদিমণিরাও যাচ্ছেন, অনেকে যান, ত্রিপুরায় যান, আসামে যান, পাশের রাজ্যে উড়িষ্যায় যান, দেখুন প্রাথমিকের টেট কোয়ালিফাই মানে নিয়োগ। সেখানে আমাদের রাজ্যে হবে না কেন? সবসময় প্রত্যেকটা ভারতবর্ষের যে কোনো ক্ষেত্রে, কি পলিটিক্যালি বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নাম্বার 1। শিক্ষার ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে থাকবে কেন? কোনো আইনি জটিলতা নেই, পরিষ্কার বলছি। শুধু বলবো পাশে থাকুন,
লড়াই কি করে করতে হয় করে দেব প্রচুর। যাই হোক, আমি আমার এটুকুই যে আমরা হবু শিক্ষক, আমরা কিন্তু সমাজের কাছে আমাদের দেখে কিন্তু সমাজ শিখবে। আমরা কিন্তু এতদিন মুখ সব রকম ভাবে চুপচাপ বসে আছি, চুপচাপ কিন্তু বসে, আমরা কিন্তু কোনো রাজপথে নামিনি। আজকে গত 1.5 বছর, আমি আজ যে কথাগুলো অনেক মেপেই বলবো, গত 1.5 বছর থেকে 2 বছর মানে রাজপথে কোন ছাত্ররা ছিল? 2000 যদি নাম আসে যে গত 1.5 বছর কলকাতার রাজপথে যারা আন্দোলন করেছে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বঞ্চিত যে শ্রেণী যদি বলেন, তাহলে প্রথম শ্রেণীতে হয়তো মনে হয় আমাদের 2022 টেট উত্তীর্ণরা এটা কিন্তু করবে। আমরা কিন্তু বসেছিলাম, এখনো বসে আছি। ইন্টারভিউ চাই আর শূন্য পদ চাই, সবচেয়ে বড় কথা। ইন্টারভিউ তো এমনিও পাবো, এটা নিয়ে বাধা নেই, কারণ এতবার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি কিন্তু মানা হয়নি। এই সেপ্টেম্বরে কিন্তু মানতে হবে। ইন্টারভিউ পাচ্ছি, সেটা নিয়ে চাপ নেই, আমাদের শূন্য পদটা দরকার। শূন্য পদ না হলে আমরা দেখতে পাচ্ছি যে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে করতে 4-5 বছর লেগে যাচ্ছে। তো শূন্য পদ যদি না পাই, আমরা বলছি বারে বারে, আমি আবারও বার্তা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে, যে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ এই ক্যান্ডিডেটরা কিন্তু অনেক যোগ্য ক্যান্ডিডেট, যাদের বয়স হয়েছে, তারা রাজপথে নামার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মুখিয়ে আছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা রাজপথে নামিনি। আমরা রাজপথে নামলে কিন্তু রাজপথ অবরুদ্ধ হয়, কিন্তু লক্ষ্য আমাদের রাজপথ অবরুদ্ধ করা নয়। আমার কথাগুলো একটু শুনবেন ভালো করে। আমাদের লক্ষ্য রাজপথ অবরুদ্ধ করা নয়, লক্ষ্য আন্দোলন করা নয়, লক্ষ্য সরকার বিরোধী কথা বলা নয়। আমরা বঞ্চনার শিকার, দীর্ঘদিনের বঞ্চনার শিকার। তাই মুখ্যমন্ত্রীর কাছে এতবার যাওয়ার পরও যখন বার্তা দিচ্ছেন না, তাই রাজপথে নেমে চিৎকার করি হবু শিক্ষকের মতো। হাত জোর করে করুণা চাই, হাত জোর করে প্রার্থনা করি আমরা, যে আমাদের এবার ব্যাপারটা ভাবা হোক। যেটা গণতান্ত্রিক সিস্টেমে, যেটা ডেমোক্রেসি সিস্টেমে যেটুকু করে সেটুকুই করি আমরা। কিন্তু সময় চলে এসছে, আমাদের কিন্তু এবার কিন্তু ছাড়তে হবে। কোনরূপ পরিকল্পনা, রিক্রুটমেন্ট পিছিয়ে দেয়া, এটা কিন্তু মানছি না, মানবো না, মানছি না, মানবো না, পরিষ্কার ভাবে একদম বলছি। মোফারজি অনেকে কমেন্ট করছে, কমেন্ট একটু পড়ে নিয়ে। মোফারজি লস্কর, দাদা খবর ভালো আছে, ভ্যাকান্সি ভালো আসবে, খবর ভালো আছে, ভ্যাকান্সি ভালো আসবে। দীপক দাঙ্গার বলছেন, কার জন্য অপেক্ষা করছো দাদা? রনি ভট্টাচার্য, কি খবর বলো ভাই? খবর তো এই খবর। মেহবুব রহমান বলছে, খবরটা কি সত্যি দাদা? বলে দাও, 10,000 শূন্যপদ দিলে আমরা আবার পথে নামবো। শোনো, শূন্যপদ দেওয়ার পর কিন্তু পথে নামাটা কঠিন হয়ে যাবে। আমি আবারও বলছি যে আমাদের আন্দোলন করা লক্ষ্য নয়, আমাদের রাজপথে নেমে চিৎকার করা লক্ষ্য নয়। আমাদের লক্ষ্যটা কিন্তু পর্যাপ্ত শূন্যপদ, যে পরিমাণ টেট পাস থাকবে সেই পরিমাণ শূন্যপদ। আজকে বিহার দেখিয়ে দিল, ভাবতে পারছেন? বিহারকে আমরা কি ভাবি? গরিব রাজ্য। বিহারকে কিভাবে? গরিব রাজ্য তো। বিহার দেখিয়ে দিল টেট উত্তীর্ণ মানে চাকরি। সেটা কিন্তু এখানে করে দেখাতে হবে। এটা আমাদের অধিকার, ন্যায্য অধিকার, এটা আমাদের অধিকার। বলছি তো, আবারও বলছি তো, সত্যিকারের ছাত্র, সত্যিকারের বঞ্চনার শিকার ছাত্ররা কিন্তু কোনো কিছুতে ভীত হয় না। আজকে দীর্ঘদিন যখন দারিদ্র সংসার আমার এই সামনে দেখছেন, আমাদের বাঁকুড়ার অতনু ভট্টাচার্য, কত অভাবের সংসার, মাদুলি তৈরি করেন, সেই মাদুলিটাও এখন এখন নতুন হয়েছে,
সেই মাদুলিটাও মানে এখন অন্যরকম মেশিন বেরিয়েছে, হাতের মাদুলিটাও আর করতে পারে না। তার সংসার ব্রাহ্মণ, শুধু পুজো করে যেটুকু হয় সেইটুকুই সংসার চালায়। আমার লাইভ দেখছেন আছে প্রচুর। এবার এমনই একটা পর্যায়ে চলে এসছি, আমরা না পারছি ছাড়তে, না পারছি অন্য পেশায় পেশায় যেতে, কারণ আমাদের বয়সের অনেকটাই পেরিয়ে গেছে। ম্যাক্সিমাম 30, 32, 33, 34, 27, 28 এমন বয়স চলে এসছে। একটা কোম্পানির কাজ করতে গেলে এখন 25 বছর পার হয়ে গেলে কিন্তু কোম্পানির কাজ কোম্পানি নিতে চান না, কাজ পাবেন না খুঁজে খুঁজে। তাও সেলসের কাজ পেতে পারেন, তাও কোম্পানি 25 ওভার হয়ে গেলে আর কাজ হয় না। তো শিক্ষক হওয়ার যে স্বপ্নটা, এটা কি অন্যায়? স্বপ্ন দেখাটা কি অন্যায়? সাতাশ তারিখ এত আন্দোলনটা কিছু হলো না, আর আমরা 1000 জন মিলে হ্যাঁ মেহেবুর আমার মধ্যে 27 তারিখ এত আন্দোলন হলো, তাও কিছু হলো না। ইন্টারভিউয়ের দাবিতে কোনো আন্দোলন দেখিনি আমি। আমি ব্যক্তিগতভাবে কোনো সমালোচনায় যাব না, বিতর্কে যাব না। 27 তারিখ যে আন্দোলন, সেখানে ইন্টারভিউয়ের দাবি, 22 স্টেটের দাবি নিয়ে কেউ পথে নেমেছে বলে আমার মনে হয় না। আমরা বঞ্চনার বিরুদ্ধে আছি, আমরা পুরোপুরি বঞ্চনার বিরুদ্ধে। সবাই একটা কথা আমি দেখতে পাচ্ছি যে ভালো নিউজ, আমি বুঝতে পারছি না। অনেকে ফোন করছে, ভালো নিউজটা কি, কোথায়, কিভাবে, আমার কিন্তু ব্যক্তিগতভাবে জানা নেই। তবে এটুকু বলতে চাই যে নোটিশটা কিন্তু আমাদের মানে আনতে হবে। নোটিশটা আশা রাখছি আমি এই সপ্তাহে, আজ হচ্ছে আমি শুক্রবারের মধ্যে একটা আলোচনা এর মধ্যে করব, করে অবস্থানটা কি অবশ্যই জানাবো যেটা আসবে। তবে পরিষ্কারভাবে বলছি, আপনারা তৈরি থাকুন। যদি সেপ্টেম্বরে নোটিশ যদি কোনোভাবে না আনতে পারি, আমরা কিন্তু আমারও অনশন করব। আমরা অনশনের পথ বেছে নেব। একটা হবু শিক্ষক, আমরা গিয়ে তো আর ব্যারিকেড নাড়াচাড়া দিতে পারি না, ব্যারিকেড নাড়িয়ে ভাঙতে পারি না, ব্যারিকেড ভাঙতে পারি না আমরা। তো আমরা অনশনে বসবো। যে অনশন করে মুখ্যমন্ত্রী, মানে একজন জননেত্রী থেকে একজন মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী সম্মানিয়া মমতা ব্যানার্জি মহাশয়া, অনশনের মাধ্যমে রাজ্যে এসেছিলেন। তো আমরা ওনার কাছ থেকে চাই যে এই বঞ্চিত যে এই পরিবার, এই যে টেট উত্তীর্ণ, আমরা জানি এসএলএসটিও নিতে পারবে না, এসএলএসটিও এখন নিয়োগ করা যাবে না। আপারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপার 9 বছরের মধ্যে আপারের একটা প্যানেল বের করতে পারেনি। তো আজকে হয়তো বিশেষ কিছু হবে বা হয়েছে, যাই হোক সেটা নিয়ে আমি বলছি না। টেট, প্রাথমিক টেটটাই একমাত্র নিয়োগের জায়গা। একদম পরিষ্কারভাবে বলছি, যদি সরকার দেখাতে পারে, প্রাথমিক টেট থেকেই নিয়োগ করে দেখাতে হবে। আর এটা সম্ভব, এটা সম্ভব, শুধু সদিচ্ছার দরকার। আর আমাদের যে প্রতিশ্রুতি প্রত্যেক বারে বারে দেওয়া হয়েছিল, আমাদের শিক্ষামন্ত্রী যেখানে দেখা করেছি, কি মালদা, কি গোবরডাঙ্গা, কি হাইকোর্টে, সেখানে বলছে তোমাদের নিয়ে ভাবা হবে। আগে বলছিলেন যে ভোটের পরপরই হবে, এখন বললেন থার্ড ফেজের পরপরই, তারপর বললেন গ্রিন সিগন্যাল পেয়ে হবে। তা গ্রিন সিগন্যালটা কি করে আসে, সে বিষয়টা আলোচনা করব, আলোচনার পক্ষে যাব। শুধু আন্দোলন করা, লড়াইটা শেষ কথা নয়। যদি আমাদের কথা না শোনা হয়, আর তো এই মাসের কয়েকটা দিন বাকি আছে, সেপ্টেম্বরে কবে নোটিশ আসে এই বিষয়টা বিস্তারিত জানবো। যদি সেরকম কোনো আশার আলো না দেখি, আমরা কিন্তু পথে নামবো। তৈরি থাকুন। প্রত্যেকটা জেলা বলছে, 22 স্টেট নামলে আমি বলতে পারি, 22 স্টেট নামলে যে শেষ অভিযানটা আপনারা দেখেছিলেন, ওরা অভিযান করে দেখাতে পারে। কিন্তু বারবার বলছি, আমরা হবু শিক্ষক, আমরা বঞ্চনার বিরুদ্ধে। আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা বঞ্চনার বিরুদ্ধে। বঞ্চনা হলে আমাদের বিরুদ্ধে করতে হবে। আমাদের রাজনীতির জায়গা এটা না। আমরা কোনো কিছুর মধ্যে, আজকে লাইভটা করছি একটাই কারণে, আমরা কোনো কিছুর মধ্যে নেই। আমাদের দরকার হচ্ছে আমাদের কর্মসংস্থান, দরকার হচ্ছে আমরা পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট উত্তীর্ণ হয়েছি, আমাদের চাকরির দরকার, পরিষ্কার কথা। আমরা কোনো কে কোথায় কি করছে, কারা কোথায় ভাঙচুর করছে, কারা কি করছে, এ বিষয়ে আমরা যাব না। আমরা হবু শিক্ষক। তবে সমাজের প্রতি বঞ্চনা হলে, সমাজের কোনো সমস্যা হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আমরা অবশ্যই তার বিরুদ্ধে করব, তার বিরোধিতা করব, সঠিক সত্যের পথে থাকব,
সত্যম শিবম সুন্দরম একটা কথা আছে, আপনারা সবাই জানেন, এটা মেনে আমরা চলব। কারোর কিছু জানার থাকলে বলতে পারেন, সব সময় তৈরি আছে দাদা সব রকম। সত্যজিৎ কাটুয়া দীঘা থেকে বলছেন, কষ্ট করে দীঘার থেকে আসেন আমাদের সত্যজিৎ, রাজলক্ষ্মী, এরা দীঘা থেকে আসেন শুধু একটা কর্মসংস্থানের জন্য, বারে বারে আন্দোলনে আসে রাজপথে। রনি ভট্টাচার্য, আপনি নিশ্চিত সত্যরই জয় হবেই? এমডি আলী 3রা সেপ্টেম্বর তারিখ আন্দোলনের ডাক দিয়েছে। বঞ্চনার বিরুদ্ধে অবশ্যই প্রত্যেকটা আন্দোলনে যেতে হবে, তো সেটা পরিকল্পনা কতটা নিয়ে পরিকল্পনা হচ্ছে, আমার কথাগুলো একটু বুঝবেন। বঞ্চনার বিরুদ্ধে অবশ্যই সবাইকে পথে নামতে হবে, এখানে জিজ্ঞাসা করার কিচ্ছু নেই। তবে পরিকল্পনা কারা করছে, একটা আন্দোলন নামতে গেলে তার কিন্তু আগে কিন্তু একটা পরিকল্পনা দরকার হয়, কারা করছে। একটা রাজপথে নামতে গেলে আগে পরিকল্পনা দরকার হয়, কারা করছে, কাদের পারমিশনে করছে, কিভাবে করছে, কোন সময় কোথায় জমায়েত হবে, সেখান থেকে কখন মিছিল হবে, কখন কি হবে, এটা একটা পরিষ্কার ধারণা কিন্তু সাধারণ চাকরি প্রার্থীদের কাছে দিতে হয়। কিন্তু সেই রকম কোনো কর্মসূচি বা সেই রকম কোনো পরিকল্পনা কিন্তু আমার কাছে অন্তত কেন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের কাছে নেই। তবে বলছি যে বঞ্চনার বিরুদ্ধে কোনো আন্দোলন হলে অবশ্যই পাশে থাকুন, প্রত্যেককেই বলবো আমাদের এখন আর সময় নেই হাতে। বঞ্চনার বিরুদ্ধে সমস্ত আন্দোলনের সাথে আছি, পাশে আছি। শুভ মণ্ডল, খুব দ্রুত যাব। মেহবুব রহমান বলছে অ্যাডহক কমিটি আমাদের জন্য গঠন হলো, জানতে হবে দাদা। অফকোর্স অফকোর্স। দেবাশিস হালদার, দাদা খুব চাপে আছি আর সহ্য করতে পারছি না। চাপ তো সবারই আছে, একটু ওয়েট করো, এবারে হবে। আপনারা কমেন্ট করতে পারেন যদি কারোর কিছু জানার থাকে। ফোন করছিলেন অনির্বাণ ভট্টাচার্য, যা করবো এই বছর, হ্যাঁ যা করতে হবে এই বছরেই করতে হবে। আর এবছর যদি রিক্রুটমেন্ট করতে হয় সেপ্টেম্বরে কিন্তু নোটিশে আনতে হবে অন্তত পক্ষে। আমি তো বললাম সেপ্টেম্বরে যদি নোটিশে আসুক, পুজো আমরা ঘুরি সব জায়গায়, উৎসবটা উদযাপন করি, আনন্দ করি, তারপর আমরা পুজো ছুটির পরপরই কালী পুজোর পরে আমাদের ফর্ম ফিল আপটা হবে। ফর্ম ফিল আপটা হয়ে আমার মতে যদি 1 মাস 1.5 মাস দেরি হয় হোক না, ক্ষতি নেই। কিন্তু আমাদের কিন্তু এই ম্যাট 1594, ম্যাট 1060, আর যারা এই বিএড যারা সার্টিফিকেট বাতিল হওয়ার কথা, তাদের সার্টিফিকেট সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে যারা পরীক্ষায় বসেছিলেন যে বিএড এর এই সার্টিফিকেট ভ্যালিড কি ইনভ্যালিড, এই কেসটার উপর নির্ভর করছে। পর্ষদ চুপচাপ বসে আছে, পর্ষদ চুপচাপ বসে আছে এই বিষয়টা নিয়ে। আমি পরিষ্কারভাবে বলছি, বিএড এর সার্টিফিকেট এখনো পর্যন্ত কেন পর্ষদ নোটিফিকেশন দিল না, এখনো পর্যন্ত নোটিশ জারি করলো না যে এই সার্টিফিকেটগুলো, এই নামগুলো ইনভ্যালিড, এই সার্টিফিকেটগুলো। এটা আমরা কোর্ট থেকে নিয়ে আসবো, খুব দ্রুত নিয়ে আসবো। কতজন পূর্ণ মানে ডিএলএড বিএড আছে এটা আমাদের দেখার কর্তব্য নয়, আমি বারবার বলছি। বিএড ডিএলএড যদি আপনারা জানতে চান কত সংখ্যক বিএড ডিএলএড আছে, আপনারা নির্দিষ্ট প্রসেসে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে নির্দিষ্ট প্রসেসে আপনারা দেখুন আরটিআই কিভাবে করতে হয়, সেখান থেকে বিএড ডিএলএডটা জানতে পারবেন। ফার্স্ট অ্যাপিল করুন, সেকেন্ড অ্যাপিল করুন, থার্ড অ্যাপিল করুন, যদি রিপ্লাই না পান আপনি কোর্টে রিট করে দিন, রিট পিটিশন করুন, সেখান থেকে জানতে পারবেন। কিন্তু আমাদের লক্ষ্যটা কতজন বিএড ডিএলএড আছে সেটা নয়, আমাদের লক্ষ্যটা বিএড এর সার্টিফিকেট বাতিল। আজকে বিএড কি করে বসলো আপনি একটু ভাবুন তো, একটু পিছনে যাচ্ছি আমি। বিএড এর বসার আগে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল, সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে নোটিফিকেশন দিয়ে বলা ছিল পরীক্ষা নেওয়ার আগেই, যে এই বিএডরা পরীক্ষায় বসে এদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে, বাংলায় বলছি, এই কেসটার উপরে, মধ্যপ্রদেশে বিএড ডিএলএড এর কেসটার উপরে। আজকে মধ্যপ্রদেশ কেসে যেটা বিএড পুরো ইনভ্যালিড হয়ে গেল প্রাথমিক থেকে, তারপরে কি করে পর্ষদ এখনো পর্যন্ত তাদের সার্টিফিকেট ভ্যালিড রাখলো, এই প্রশ্নটা আপনারা করুন তো, একদম ভাবুন তো একটু ভালো করে। যে যার বসার যোগ্যতা নাই প্রাথমিকে, যাদের বসার যোগ্যতা নাই, প্রাথমিকের যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন
24 মান্থ কমপ্লিট করতে হবে, করার পর আপনার বসতে হবে টিচার এলিজিবিলিটি টেস্টে। আজকে বিএড যখন ইনভ্যালিড হলো, তাহলে কি করে ওদের সার্টিফিকেটটা ঠিক থাকে? তাহলে তো নন ট্রেন্ড হিসাবে বসলো ওরা। এই কথাটায় প্রশ্নটা এখানে 2022 সালে তো নন ট্রেন্ডটা ছিল না, ভালো করে বুঝুন একটু। 2022-এ নন ট্রেন্ড ছিল, তাহলে বিএড তো নন ট্রেন্ডে চলে যাচ্ছে, কারণ প্রাথমিকের ক্ষেত্রে নন ট্রেন্ড। তাদের সার্টিফিকেটটা কি করে থাকে? পর্ষদ এখনো পর্যন্ত নোটিশ কেন দেয়নি? প্রশ্ন এখানে, আর সামনের দিনে প্রশ্নটা হবে। একটু অপেক্ষা করুন। শুনুন, মুখ বুঝে শান্তভাবে, হবু শিক্ষক ভাবি শিক্ষক হিসেবে কিন্তু কোনো কথা বলি না, লিগালে যেটুকু কথা বলার কথা বলি। কিন্তু এবার যত দিন যাচ্ছে না, তত কিন্তু নিজের মধ্যে কিন্তু অসন্তুষ্ট, প্রত্যেকটার মধ্যে কিন্তু অসন্তুষ্টতা কিন্তু বাড়ছে। আর সত্যিকারের ছাত্রদল, সত্যিকারের ছাত্রদল, সত্যিকারের ছাত্রদল এই অসন্তোষটা যদি দিনের পর দিন বাঁধিয়ে রাখেন বা রাখা হয়, তাহলে কিন্তু আটকে রাখা যাবে না। অনুরোধ, অন্যান্য যে বিভিন্ন প্রকল্প আছে, পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আছে তাদের কুর্নিশ জানাই। তার পাশাপাশি শিক্ষিত বেকার এদের দিকটা দেখা হোক। এদের কিন্তু এদের একটু মলম লাগাতে হবে। মলম মানে কি? একটা ব্যথার মলম বলতে পারেন। আমি এর থেকে ভালো কথা খুঁজে পেলাম না। আপনারা দেখুন, প্রত্যেকেই, প্রশাসন দেখুক, পুলিশ দেখুক, বড় বড় অফিসাররা দেখুক, আপনারা দেখুন না অন্যান্য প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে। আমরা কুর্নিশ জানাই হবু শিক্ষক হিসাবে, এত বড় সুন্দর একটা প্রকল্প বিশ্বের দরবারে প্রাইজ পেয়েছে, খুব ভালো। কিন্তু এর সাথে সাথে যদি একটা রিক্রুটমেন্ট পেতে যদি 7 বছর সময় লাগে, তাহলে এটা কি ক্ষতি নয় সমাজের? প্রশ্নটা এখানে থেকে যায়। মুখ্যমন্ত্রীকে কাতর প্রার্থনা যে আপনার অন্যান্য প্রকল্প খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে আমরা সেটা গ্রহণ করছি। সাথে সাথে শিক্ষিত যুবক যারা আছে, যারা যোগ্যতা অর্জন করেছে যারা, তাদের দিকটা দ্রুত দেখা হোক। বিএডরা, মিঠু বর্মন বলছে বিএডরা নতুন করে ডিএলএড করছে। সুপ্রিম কোর্টের কেসটা একটু ভালো করে দেখবেন, যে পরে ট্রেনিং করলে, যেখানে পরিষ্কারভাবে 3টে পার্ট বুঝিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিএড ডিএলএড এর যে মামলায়, যে আপনাকে আগে কিন্তু উচ্চ মাধ্যমিক এইচএসে কিন্তু 50% মার্কসে কিন্তু পাস করতে হবে, তারপর ডিএলএড কোর্স করতে হবে। কোর্স কমপ্লিট হোক আর না হোক অন্তত পার্সুইং থাকতে হবে। তারপর কিন্তু আপনাকে টেট বসতে হবে, টেট কোয়ালিফাই করতে হবে, তার মধ্যে যদি ডিএলএড যদি পার্সুইং থাকে কমপ্লিট করতে হবে। তারপর সরকার যখন ইন্টারভিউ নেবে সেখানে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু কোথাও পরিষ্কার লেখা নেই যে আমি কোয়ালিফাই করলাম, নন ট্রেন্ড হিসাবে গেলাম পরীক্ষা দিতে। 22-এর টেটে তো বিএডরা নন ট্রেন্ড, 22-এর টেটে তো বিএডরা নন ট্রেন্ড। পর্ষদ এখনো পর্যন্ত কেন করছেন আমি জানি না, তবে আগামী দিনে কোর্টের অর্ডার পেলে অবশ্যই করবেন। সেই অপেক্ষায় পর্ষদকে থাকতে বলবো। আমরাও কাজ করছি, খুব দ্রুত চেষ্টা করছি, একদম খুব আটেন চলে যাওয়ার চেষ্টা করছি যে এই কেসটা পিডিএফ এবং সার্টিফিকেট বাতিল। আমাদের মেন লক্ষ্য পিডিএফ বের করা নয়, মেন লক্ষ্য পিডিএফ নয়, সার্টিফিকেট বাতিল। পিডিএফ বেরিয়ে যাবে যে কোনো ভাবে, কিন্তু সার্টিফিকেট বাতিলটা দরকার। আমাদের যে কেসে আমাদের করেছি, যে আইনি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে কিন্তু ডিটেলস আছে, এটা নিয়ে কোনো চাপ নেই। যদি কারোর কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, অনেকে করছে। নোটিশ আসবে কি? সরকার চাইলে কাল নোটিশ দিতে পারে, হ্যাঁ এটা এখন দিতে পারে। ওবিসির আপাতত খবর নেই। ওবিসির ব্যাপারটা, কেসটা তো সে এমন টাইম, এমন দূরে থাকছে যে সেখানে সেইভাবে শোনা হচ্ছে না। আগামী দিনে দেখি কিছু তো একটা হবে। রাজা মল্লিক বলছে ওবিসি বাদ যাবে, এটা বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
অনিক মজুমদার দাদা কেমন আছো? ভালো আছি, ভালো আছি মানে এই আছি। রনি ভট্টাচার্য বলছে সভাপতির বক্তব্য শুনতে চাই, কি ভাবছেন এখন? অফকোর্স খুব তাড়াতাড়ি শুনতে পাবেন কি ভাবছেন। আর এবারে যদি আমরা সেপ্টেম্বরের মধ্যে কোনো নোটিশের যদি কোনো আশার আলো না দেখতে পাই, আমরা শুধু বলবো এখন চুপচাপ থাকুন, আমাদের একটু কথা বলতে দিন। রাজু কর্মকার বিদেশ দা একাডেমিকটা কি হবে দাদা? একাডেমিক শূন্য পদ দিলে একাডেমিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি একটু সবার সাথে কথা বলছি, অনেকেই ফোন করছিলেন বিষয়টা, আপনারা যাতে যা জানার আছে একটু বলতে পারেন। একাডেমিকের বিষয়টা শূন্য পদের উপর নির্ভর করবে। আমরা চাইছি যে 50,000 শূন্য পদ, তাহলে একাডেমিক লো একাডেমিকেও অনেকে চাকরি পাবে। 2017 সালে দেখুন না শূন্য পদটা ভালো আছে বলে অনেক কম স্কোরে কিন্তু অনেকে চাকরি পেয়েছে। কৃষাণু মণ্ডল বলছে আমি অবাক হয়ে গেলাম, ডিএড কলেজের ছাত্রছাত্রীর কাছে শুনলাম 75% ছাত্রছাত্রীরা বিএড টেট পাস। কৃষাণু মণ্ডল বলছে আমি অবাক হয়ে গেলাম, ডিএড কলেজের ছাত্রছাত্রীদের কাছে শুনলাম যে 75% ছাত্রছাত্রীরা বিএড টেট পাস। উজ্জ্বল কয়াল দাদা 22 স্টেটে আমরা ফুললি ট্রেন্ড কতজন আছি অ্যাপ্রক্সিমেটলি? এটা দেখুন না 97,000 বাদ গেল, তারপরে এনওএস বাদ চলে গেল 20-30,000-এর মতো। তো এভাবে করে এটা বলা চাপের, তবে কাছাকাছি 35-40 হলেও হতে পারে, এটা আমার বক্তব্য। এই বক্তব্যের সাথে পর্ষদের বক্তব্যের মিল নেই, এটা আমি আইডিয়া করে বলছি। রুবিনা ইয়াসমিন বলছেন ওবিসি দিয়ে যারা পাশ করেছে তারা কি ভাইবা দিতে ওবিসি হিসেবেই দেবে? স্যার আমি এই বিষয়ে বলবো যে যেহেতু বিচারাধীন বিষয়, রাজ্য সরকারের অবশ্যই লক্ষ্য আছে যে এই ওবিসি বাতিল হওয়া মানে একটা বহু সংখ্যক কিন্তু বঞ্চনার শিকার হবে। তো দেখা যাক, মহামান্য আদালত, শীর্ষ আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ন্যায্য বিচার পাবে, ন্যায্য বিচার হবে, এই অপেক্ষায় আমরা থাকব। রনি ভট্টাচার্য বলছে কোনো কিছু মানতে পারছি না, আমার বয়স শেষের দিকে। এরকম কি আর করে। আউটস্পোকেন দাদা অনেক মজুমদার বল দাদা তুমি আমাদের শক্তি, তুমি সবার আলো অলঙ্কার, সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক মজুমদার বলছেন শক্তি বলতে গেলে কি জানেন, যখন বাড়িতে আমার সুন্দরবন বাড়ি, তো বাড়ির পরিস্থিতি, অভাব, দারিদ্রতা এগুলো দেখে এবং চোখের সামনে এক বন্ধু যা শুধু এই চাকরির পিছনে ছুটে আত্মহত্যা করতে দেখেছি, তো চোখের সামনে বলতে গিয়ে মারা গেছে খবর পেয়েছি, তো তারপর থেকে একটা জেদ বেড়ে গেছে। সত্যি কথা বলতে জীবনের মূল্যবান সময়টা কিন্তু আমাদের এইভাবে চলে যাচ্ছে। তো আজ জীবনের প্রতি সেই জীবনের প্রতি যেন সেই মায়াটা যেন আর পাচ্ছি না খুঁজে। আমার মতো এরকম অনেকেই আছেন যারা দেখুন এই বয়সে এখন কি করার দরকার আমাদের, এখন কি লাইভ করার দরকার, এখন কি লাইভ করার কাজ আমাদের? এগুলো কি জানেন তো, এগুলো যখন আমরা এই কথা বলছি তখন মনে হয় যে এগুলো এগুলো স্বাভাবিক মনে হয়, কিন্তু দেখবেন যখন সেই মানুষটা থাকে না, যে মানুষটা এই রাজুগাজু মারা গেল, তো চলে যাওয়ার পর সংবাদ মাধ্যম থেকে শুরু করে কত মানুষের সহানুভূতি, কত মানুষের তার বিষয়ে কথা আমি জানতাম এই ওই ওই, কিন্তু একটা মানুষ থাকাকালীন যে এই কত ছেলে মেয়েরা, কত চাকরি প্রার্থীরা যারা টেট উত্তীর্ণ হয়ে বসে আছে, তাদের মধ্যে কিন্তু একটা ভালো রকম অবসাদ, ভালো রকম ডিপ্রেশন কাজ করছে। আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো রাখা কিন্তু জরুরি, কিন্তু সেটা কি রাখতে পারছি আমরা? বলুন তো একটু ভালো করে নিজের কাছে প্রশ্ন করে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যটা কিন্তু আমাদের জরুরি বাজার ক্ষেত্রে। বিলকিস খাতুন বলছে না দাদা ওই রকম বলবেন না, আশা হারাবেন না, সব অফকোর্স। রাজু কর্মকার বিদেশ একাডেমিকটা কোনো চেঞ্জ হতে পারে, পাশের নতুনদের এইচএস পাস, এটা একটা ভাববার বিষয়। যারা করোনার সময় পাস করেছে বা এগুলো একটা ভাববার বিষয়, দেখা যাক পর্ষদ কি করে।
পর্ষদ তো একটাই কথা বলে যে কেউ বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না। তো কিভাবে বঞ্চিত হবে না সেটা একটা দেখার বিষয়। এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। প্রাথমিক পর্ষদ, শিক্ষা দপ্তর কি করতে চাইছে, আশা রাখছি কি করতে চাইছেন ওনারা এই বিষয়ে আলোচনা করবেন আমাদের সাথে। আজকে কতবার গেছি পর্ষদে, কতবার গেছি আমরা পর্ষদে, এবং শুধু মুখ দেখাতে নয়, আমরা সমস্ত এভিডেন্স আমাদের যারা আছে, ঐক্যমঞ্চ হাফিজুর রহমান থেকে শুরু করে মোহিত আছে, আমাদের পার্থ অদিতি থেকে শুরু করে, আমাদের উত্তরবঙ্গের সাধন থেকে শুরু করে, আমাদের মালদার প্রসেনজিৎ, দক্ষিণ দিনাজপুর খৈরুল প্রসেনজিৎ মালদার, মুর্শিদাবাদের হাকিম শ্রীকান্ত, অলিউল ভাই, রনু ভাই, আমাদের হাওড়ার মলি ম্যাডাম, শুভজিৎ পাখিরা, আমাদের পূর্ব মেদিনীপুরের রাজলক্ষ্মী, পশ্চিম মেদিনীপুরের আশিস, আমাদের আশিস শফিউল্লাহ, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষ, অনিমেষ, হাফিজুর রহমান, উত্তর চব্বিশ পরগনা পার্থ থেকে শুরু করে, মোহিত থেকে শুরু করে, আমাদের লাইভে আসলো নন্দিতা থেকে শুরু করে সোয়াজ হেসেল, এই পূর্ব বর্ধমানে আমাদের ইন্দ্র, কার্তিক, সদানন্দ দাদা আমার সিনিয়র, এবং আর কি বাদ চলে গেল। এই 23টা জেলা কিন্তু আমরা সংঘবদ্ধ, 23টা জেলা পুরোটাই সংঘবদ্ধ। সবার কষ্ট কিন্তু আমাদের শুনতে হয়, আর সে কষ্ট অন্যরকম লাগে, আর ভালো লাগে না। দিন দিন প্রেশারটা অনেকটাই বেড়ে যাচ্ছে। মাসুদ মল্লিক, দাদা আন্দোলনের ডাক দিন। আমি এর আগেও বলেছি যে আন্দোলনটা আমাদের লক্ষ্য নয়, আমাদের আলোচনার প্রয়োজন আছে এবারে, সেই কারণে আলোচনাটা দরকার। রুবিনা ইয়াসমিন, স্যার আপনি আমাদের ভরসা, এখন 2022 স্টেট পাস, আমরা সবাই ভীষণভাবে বঞ্চিত, যেভাবেই হোক নোটিফিকেশন আমাদের আনতে হবে, আমরা সবাই একসাথে লড়বো স্যার। একদম, থ্যাংক ইউ রুবিনা ম্যাডাম। হ্যাঁ, বাঁকুড়া আছে, বাঁকুড়ায় আমাদের অর্ক ত্রিদীপ্ত আছে, বর্ধমান, পূর্ব বর্ধমানে আমাদের ইন্দ্রজিৎ, কার্তিক, পশ্চিম বর্ধমানে আমাদের অক্ষয় আছে। হ্যাঁ, পুজোর আগেই সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের কিন্তু ইন্টারভিউটা আনতে হবে একদম। দেবী দত্ত কান্নাকাটি করছে। শম্ভু পর্বন, দাদা আন্দোলনের ডাক দিন। আগে একটু আলোচনা করি আমরা কি বলতে যাচ্ছে। রনি ভট্টাচার্য বলছেন 17 নিয়োগকে ইচ্ছাকৃতভাবে দেরি করছে কমপ্লিট করতে। হ্যাঁ, হুগলির বিষয়টা বাদ গেছে। হুগলি আমাদের অর্পণ মুখার্জি 2017 সালে খুব কম নাম্বারের জন্য হয়নি, খুব কষ্টে আছে। আমাদের শিল্পা আছে, আমাদের দেবার্ঘ আছে, সায়ন আছে, অনিমেষ আছে, সবাই একে হাতে হাত মিলিয়ে কিন্তু আমরা লড়াই করছি। আগামী দিনে আমাদের ইন্টারভিউ নোটিশ আনতে হবে। 23টা জেলা সংঘবদ্ধ, এবং এরা যেন শেষ হাসিটা যেন হাসতে পারে যে দাদা পেয়েছি, বাড়ির পাশে হয়েছে কি দূরে হয়েছে বা অন্য জেলায় হয়েছে। আমাদের মুর্শিদাবাদের হাকিম, আমাদের বর্ধমানের আমাদের স্বস্তিরানী, এরা সত্যি কথা বলতে কি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য প্রত্যেকবার কিন্তু রাজপথে এসে লড়াই করেছে। যারা কোনোদিন বাড়ি থেকে বের হয়নি, যেসব বোনেরা কোনোদিন বাড়ি থেকে বের হয়নি, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য সেদিন কিন্তু মিছিলে বৃষ্টিতে ভিজেছিলেন। সত্যিকারের ছাত্র আন্দোলন। কোনো ছাত্র কিন্তু বৃষ্টি থেকে কিন্তু বেরিয়ে যায়নি, বৃষ্টি ছেড়ে কিন্তু বেরিয়ে যায়নি। সেই ভিজে গায়ে, পুরো জামা কাপড় ভিজে অবস্থায় কিন্তু ঘন্টার পর ঘন্টা পাড়ি দিয়েছে, ওই ভিড় ট্রেনে ভিজে জামা কাপড় গায়ে দিয়ে, পায়ের শুটা পর্যন্ত ভিজেছিল সেদিন। এগুলো বলতে হয়তো কেমন লাগছে, কিন্তু এটা একটু অনুভব করুন যে ভিজে গেছেন, কলকাতায় এসছেন, বাড়িতে যাওয়ার সময় একটু শুকনো ড্রেস অন্যরকম, একদম ফুল ভিজে গেলেন, শু ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে, ব্যাগও ভিজে গেছে,
সেই অবস্থায় যদি আপনার সারাটা রাত ট্রেনে বসে থাকতে হয়, সেটা কত কষ্টের না আনন্দের। সাবির মল্লিক বলছে, ভাই দাদা টেট 23-এ রেজাল্টটা দেরি হচ্ছে কেন? এ বিষয়ে কিছু বলার নেই। 23-এ রেজাল্ট নিয়ে কোনো মন্তব্য করব না। আমাদের দাবি যেটা, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা প্রাথমিক টেট একবার দুবার নিয়োগ পেয়েছে, শুধু 22টা কেন বঞ্চনা হবে? আমাদের লড়াইটা এইখানে, আমাদের লড়াইটা এখানে। জানি না আমাদের ভাগ্যে কি আছে, তো আমাদের অধিকার কিন্তু ছিনিয়ে নেওয়ার সময় কিন্তু এখন। সেপ্টেম্বর মাস আমাদের জীবনের, এই সেপ্টেম্বর মাস, সামনের মাসটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মাস, সবচেয়ে মূল্যবান দিন কিন্তু ওই 30টা দিন কিন্তু আমাদের হাতে আছে। এটা ভাববেন আপনারা। তৃপ্তি মুখার্জি বাঁকুড়া থেকে বলছেন, ডাক দাও আমি তৈরি। থ্যাংক ইউ। বাপ্পা সরকার বলছে, বা জলপাইগুড়ি কেউ নেই? হ্যাঁ, জলপাইগুড়িতে আছে, বিবেক আছে জলপাইগুড়িতে, সবাই আছে। রনি ভট্টাচার্য বলছে, 17 নিয়োগ যত দেরি করা যাবে ততই আমাদের বলবে আগের নিয়োগ হয়নি, শেষ তোমাদের কি কোনো নোটিশ দেবো? এটা কোনো কথা না, এটা কোনো মানবো না, এটা কোনো মানার জায়গা নেই। এটা পর্ষদ সভাপতি এ কথা আর শুনতে চাই না আমরা। পর্ষদ সভাপতি এ কথা আর বলার জায়গা নেই। স্বস্তিরা নিয়ে ঐশ্বরিয়া বলছে, দাদা লাইভের শেষে ওই নৌকার মেবি টাইগার মনে পড়ছে না, সেই গল্পটা বলবেন প্লিজ। ভুলে গেছি। তৃপ্তি মুখার্জি বলছে, তুমি শুধু আন্দোলনের ডাক দাও, আমার এক্সাম শেষ হওয়ার পর কোনো আন্দোলন হচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ, আন্দোলন তো এইভাবে আনন্দ করে আন্দোলন করি না আমরা। দেখি একটু আলোচনা বসবো খুব দ্রুত। সিন্নিক বিজয় দাস বলছে, দাদা রায়গঞ্জ থেকে সাথে আছি, থ্যাংক ইউ। লড়াইটা হবে। দেবর্পণ সরকার ঘন্টাখানেক সঙ্গে সুমন শিখিয়ে মন্ত্রী আছেন এখন। হ্যাঁ, ঘন্টাখানেক সময় মন্ত্রী আছেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে গ্রিন সিগন্যাল চাইছি। আর সংবাদ মাধ্যম এবং বিশিষ্টজন যারা আছে পশ্চিমবঙ্গের, আজকে 22 স্টেটের ইতিহাস যদি কেউ শোনেন যদি 22 স্টেটের ইতিহাস, সংবাদ মাধ্যমকে আমি খারাপ বলবো না, কারণ যথেষ্ট আমাদের বঞ্চনার কথা কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলে, প্রত্যেকটা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যেটুকু করণীয় তারা যথেষ্ট করেছেন। আজকে 22 স্টেটের যদি কারোর যদি জীবনী লেখা হয়, আমি মনে করতে পারি এই জীবনী পড়লে যে কেউ কেঁদে ফেলবে। 22 স্টেট মানে, অনেকে ভাবছে, আমি কথা বলতে বলতে অনেক টাইম চলে যায়, অনেকে ভাবছে 22 স্টেট মানে তো এই হলো, এই তো 22 স্টেট, এই তো আজকে 24 সাল, এটা 24 সাল, এই 22 তো এই হলো। কিন্তু এর পিছনে ইতিহাস আছে। 2017 সালের লাস্ট নোটিফিকেশন ফর্ম ফিল আপ করা হয়েছিল, তারপর থেকে কিন্তু একটা সরকার ইচ্ছে করেই নেয়নি। তখন বলেছিলেন পর্ষদ থেকে যে অ্যাডভোকেট ছিল, সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কারভাবে বলেছিলেন, সুপ্রিম হাইকোর্টের একটা অর্ডারে উনি বলেছিলেন পরিষ্কারভাবে যে প্রাথমিক টেটটা সরকার ম্যান্ডেটরি নয়। আজকে পর্ষদ সভাপতি বলছেন সেটা ম্যান্ডেটরি। ঠিকই আছে, ম্যান্ডেটরি হোক, কিন্তু তার সাথে সাথে তো নোটিফিকেশনটা দিতে হবে নিয়োগের। এখানেই কথা, এটাই লড়াই। সরবেন্দু পান, তুমি আমাদের ভরসা, পাশে থাকো। এবার লাইভটা শেষ করব, কারোর কিছু জানার থাকলে বলতে পারেন। বিপ্লব রায়, কি মনে হচ্ছে দাদা কতদিন নোটিফিকেশন আসবে? সেপ্টেম্বরে নোটিফিকেশনটা নিয়ে আসবো, সেপ্টেম্বরে দিতে হবে। কাঞ্চন মাঝি বলছে, আমাদের তো কোনো আইনি জটিলতা নেই, তবুও কেন বিলম্বিত করছে? এই কথাটা তো এইখানে। কারোর যদি কিছু জানার থাকে, লিলুফা ইয়াসমিন, সোনালি ডায়রা বলছে, আমাদের এমন অবস্থা না পারবো অন্য হ্যাঁ একদম সোনালি দেবী ম্যাডাম, আমি সেটাই বলছিলাম যে আমাদের যারা বয়স পেরিয়ে এসেছি তারা অন্য এখানে ঢুকতে পারছে না, এই অপেক্ষায় দিন কাটছে। আমাদের বাঁকুড়া থেকে ত্রিদীপ্ত এসছে,
বাপ্পা হাসান বলছে বিএড টেট সার্টিফিকেট বাতিলটা না অন্য কিছু ভাবো, এটা দরকার, এটা নিয়ে কিছু ভাবো। এটা ভাবা অনেক আগে আছে, শুধু কেসটা একটা হিয়ারিং দরকার আছে। রাইহান বলছে নোটিফিকেশন দেওয়ার পর কি ম্যাট 1594 এফেক্ট পড়বে? নোটিফিকেশন চলে আসলে আশা রাখছি কোনো এফেক্ট পড়বে না, কিন্তু আগে চলে আসলে ওরা আগে কিন্তু নোটিফিকেশন আসার আগে যদি ম্যাট 1594 এটা আটকানো সম্ভব হবে না একটা টাইমে গিয়ে। চেষ্টা করব পিছিয়ে দেওয়ার আমাদের আইনি লড়াই থেকে করে। তো ম্যাট চলে আসলে ম্যাট কিন্তু আগে ওরা রিক্রুটমেন্ট চাইবে, কারণ 6টা নাম্বার তো অবশ্যই ভুল আছে। তো এই 6টা নাম্বার পেয়ে যখন আসবে, ওদিকে 14 আর এদিকে 24, এই 10টা বছর ওরা বঞ্চিত ভেবে দেখে হাইকোর্ট থেকে হয়তো অর্ডার বের করবে যে আমরা সত্যিকারের বঞ্চিত, আমরাই, আমাদের নিয়োগ নোটিফিকেশন দেওয়া হোক। সেই জন্য ম্যাটটা আমাদের কাছে কিন্তু একটা শত্রু, মানে ম্যাটের কেউ শত্রু নয়, ম্যাট 1594টা যে কোনো প্রকারে আটকাতে হবে। আরে যে টেটের কোনো মানে ওয়ে মান নাই, যে টেটের কোনো মানে যে টেটে পুরো শিক্ষা দপ্তর জেলে। আমি জানি না কাকে অভিযুক্ত কি অভিযুক্ত না, এই বিষয়টা আমার জানারও প্রয়োজন নেই, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি সমাজের একটা নাগরিক হিসাবে, তো সেই টেটে আবার কি করে এগোবে? সেই টেটে কি করে 6 নাম্বার দেবে? আগামী দিনে আছি, শুধু বললো পাশে থাকুন, ফান্ডিংটা করুন ঐক্যমঞ্চের নির্দিষ্ট অ্যাকাউন্টে, যাতে লড়তে সুপ্রিম কোর্টে যখন যাওয়া যায় 23 জেলা মিলে সব ঠিক হয়, সাধারণ চাকরি প্রার্থীদের মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় সামনের দিনে কি করব বা কি করব না। সৌর সরকার দাদা শুনলাম প্রশ্ন ভুল মামলা শেষ না হলে নাকি নোটিশ আসবে না, এটা পুরো ভুল বললে। 2014 প্রশ্ন ভুল মামলা ছিল, 2014 রিক্রুটমেন্ট হয়নি। প্রশ্ন ভুল মামলার সাথে রিক্রুটমেন্টের কোনো রিলেশন নেই। প্রশ্ন ভুল তো এই প্রথম না, প্রশ্ন ভুল এর আগেও হয়েছে, রিক্রুটমেন্টও হয়েছে। 17-এরও প্রশ্ন ভুল আছে, রিক্রুটমেন্ট হয়েছে। 14-এরও প্রশ্ন ভুল আছে, রিক্রুটমেন্ট হয়েছে। 22-এরও প্রশ্ন ভুল হবে, রিক্রুটমেন্টও হবে। এটা কোনো চাপ নেই, এটা বিষয় নিয়ে। রং কোশ্চেন মামলার সাথে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের কোনো রিলেশন নেই। সোনালী দায়রা বলছে আর না, এই প্রাইমারিতে আমাদের নিয়োগ দিচ্ছে, আর কতদিন প্রিপারেশন নেব সবার, এই তো মেন্টাল প্রেশার কাজ করে একটা আগের এজের পর। একদম একদম ম্যাডাম ঠিকই বলেছেন। শুভজিৎ পাখিরা এসছে, 22 স্টেট চাকরি নিচে একমাত্র ভরসা তুমি। গনি নাজিমুল ভাই মালদা থেকে বলছে 22 স্টেট পাস সবার চাকরি নিশ্চিত করার একমাত্র ভরসা তুমি বস। দেখুন, আমি ভরসা না, আমাদের ন্যায্য অধিকারের দাবিতে নেতৃত্ব দিচ্ছি মাত্র আমরা 23টা জেলা মিলে। আমি নয়, আমরা 23টা জেলা নেতৃত্ব দিচ্ছি, কারণ আমরা কিন্তু একটা বড় বঞ্চনার শিকার, এটা কিন্তু মানতে হবে। বড় বঞ্চনার শিকার কিন্তু আমি বললাম, এই বঞ্চনা যদি সব দিকে প্রত্যেকটা সংবাদ মাধ্যম দেখায় না, চোখের জল পড়বে সারা বাংলায়, চোখের জল পড়বে। আমাদের যে কর্মসূচিগুলো দিনের পর দিন আমরা করেছি, সেই কর্মসূচিগুলো যদি কেউ বসে বসে দেখে, চোখের জল পড়বে। কোনো নিউজে যদি দেখানো হয় পরপর কর্মসূচি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কি করেছি, তাহলে চোখে জল পড়বে লোকে, মানে বাংলা সিরিয়াল বাদ দিয়ে আমাদের অবস্থা দেখবে। এটা সত্যি কথা। খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি, খোলা আকাশের নিচে। পুরোনামাই বাস স্ট্যান্ডের সামনে বড় বড় বাস যাচ্ছে আসে, সেই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি। কেঁচো কেন্ন ব্যাংক কানে এসে ঢুকেছে, উপর থেকে টপ টপ করে কেন্ন পড়ছে। ইন্টারভিউ নোটিশের দাবিতে আমরা কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ডে দুবার ধর্ণা করেছি, খোলা আকাশের নিচে। কুয়াশা পড়ছে, সকালে মাথায় হাত দিচ্ছি, মাথা ভিজে গেছে। দিনের বেলা তীব্র মাথার যন্ত্রণা। ভাবুন তো, আজকে শিক্ষক হওয়ার স্বপ্ন বলে কি এই কষ্ট? আজকে আমার বয়সে যারা তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, কেরালা যারা কাজ করছে তারা প্রতিষ্ঠিত বলতে পারেন একদিক থেকে, কিন্তু আজ সেই একইভাবে বসে আছি আমরা 2017 সাল থেকে। দাদা শুনছি 24 নোটিফিকেশনের সঙ্গে, শুনছি টেট 24 নোটিফিকেশন। হ্যাঁ, নোটিফিকেশন আসতে পারে, 24-এর টেট হতেই পারে, এটা কোনো চাপ নেই। আবারও বলছি 24-এর টেট হবে, 24-এর টেট কিন্তু হবে, হতেই পারে। এবার থেকে পর্ষদ প্রত্যেক বছরই টেট নেবেন। আমাদের আসানসোল থেকে সুতৃষ্ণা ম্যাডাম বলছেন হ্যাঁ ছাড়লে হবে না, শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, সুতৃষ্ণা ম্যাডাম বলি, সুতৃষ্ণা ম্যাডামের বাড়ি হচ্ছে আসানসোল, পশ্চিম বর্ধমান। তো সেদিন
মিছিলে এত কষ্ট করে কখন বাড়ি গেছে জানেন? রাত তখন 2টো বাজে, 2টো আড়াইটা বাজে। যে থানায় একবার আমাদের লাস্ট যেবার আইন অমান্য হয়েছিল, তো সেখান থেকে বাড়িতে গেছে আমাদের অক্ষয় আছে পুরো পশ্চিম বর্ধমানের। তো তারা বাড়িতে গেছে তখন আড়াইটা বাজে, তার বাড়িতে বাচ্চা আছে, হাজব্যান্ড আছে। ভাবুন তো, একটাই কথা, যে সে প্রতিষ্ঠিত হতে চেয়েছে, সে মেয়েটা স্বনির্ভর হতে চেয়েছে, তার অন্যায় এটা? অন্যায় কি? প্রশ্ন আপনারাই করুন। আমি সৌম্য বলছি, বলছে টেট 24 আগে নোটিশ কি আসতে পারে? দেখুন, টেট 24, 25, 26 নিক, কিন্তু 22-এর আলাদা নোটিফিকেশন থাকবে এবং সেটা দিতে হবে। পরিষ্কার ভাবে বলছে 25 সালের টেট নিক, কিন্তু 22-এর যারা টেট উত্তীর্ণ, পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণ, তাদেরকে নিয়ে ইন্টারভিউ হবে। হতে হবে, হবে মানে হতে হবে, এটা হতে হবে। আমার সামনে কোনো বড় অফিসার এইসব বিষয় প্রাথমিক শিক্ষাতে যারা আছেন, কথা বলুন, পরিষ্কার ভাবে বলে দেবো, পরিষ্কার ভাবে গুছিয়ে সুন্দরভাবে বলবো যে 22কে কেন আলাদা ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে এবং কেন 50কে ভ্যাকান্সি দিতে হবে, কেন দিতে হবে, এই বিষয়টা আমি গুছিয়ে পার্ট ইনফরমেটিভ ভাবে আমি বুঝিয়ে দেব, তাতে ওনারা সন্তুষ্ট হবেন। থার্ড কাউন্সিলিং করবে, এবার রেখে দেবো। অনেকক্ষণ কথা হলো, আপনারা যারা প্রশ্ন করলেন, যারা সুচিন্তিত মতামত রাখলেন, ধন্যবাদ। আমাদের সাধন দাস এসছে কোচবিহার থেকে, খুব অ্যাক্টিভ ছেলে। আমাদের শম্ভু বর্মন দাদা 2017 কত রিক্রুটমেন্ট হয়েছে, আমাকে টেক্সট করুন, ডিটেলস পাঠিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সোনালী সতীশ, হ্যাঁ ভালো থাকবেন সবাই, টাটা, শুভরাত্রি। আমাদের লক্ষ্য কিন্তু যে করে হোক, আর কিন্তু আমাদের সময় নষ্ট নয়। এবার সেপ্টেম্বরে নোটিফিকেশন চাই, পরিষ্কারভাবে বললাম। ভালো থাকবেন সবাই।